প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। হরর নাইট এপিসোডের দ্বিতীয় আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, হরর নাইট এপিসোডের প্রথম আয়োজনটি ছিল গত বুধবার রাত 10:59 ফেসবুক পেজে। এটি ছিল একটি পরীক্ষামূলক সম্প্রচার। আমরা বলেছিলাম যে আপনাদের মতামতের উপর ভিত্তি করে এই সময়টি আমরা পরিবর্তন করব। আপনারা অনেকেই বলেছেন যে তারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন না বা ফেসবুক চালান না সঙ্গত কারণে। ইউটিউবে আপনারা খুব ভালো অ্যাক্টিভ আছেন, এই জন্য ইউটিউবে আমরা যেন হরর নাইট এপিসোডটি নিয়ে আসি। আবার অনেকেই বলেছিলেন যে ফেসবুকেই থাক। তো উভয়ের মতামতের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একসাথে এটি প্রিমিয়ার করব। আর এর সময়টা আমরা পরিবর্তন করেছি। প্রতি শনিবার রাত 10:59 প্রতি শনিবার আমরা রিমেম্বারিং স্টোরিজ এপিসোড পরিচালনা করতাম। রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে আমার বলা বিভিন্ন পুরনো ঘটনাগুলো আপলোড করতাম। দীর্ঘ সময় ধরে আমার বলা বিভিন্ন পুরনো ঘটনা, যে ঘটনাগুলো আমি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেছিলাম, সেগুলো ইতোমধ্যে অধিকাংশই আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই রিমেম্বারিং স্টোরিজ এপিসোডের পরিবর্তে হরর নাইট এপিসোডটি ইনশাল্লাহ প্রতি শনিবার রাত 10:59 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে প্রচার করব। আর এখানে আপনাদের পাঠানো সম্পূর্ণ নতুন ঘটনা বলার চেষ্টা থাকবে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যারা শুনছেন আমাদের ফেসবুক পেজ থেকে, আমাদের ফেসবুক পেজটা কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। আর লাইক বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে শুনছেন তারাও আমাদের এই লিঙ্কটা আপনাদের আইডিতে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই আমাদের সাথে যুক্ত হতে পারবে। প্রিয় লিসেনার, সত্য ভয়ের ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সত্য ভয়ের ঘটনা উপহার দেওয়ার জন্য। সব ঘটনার সত্যতা হয়তো আমরা ফিল্ডে গিয়ে নিশ্চিত হতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলোই পাঠান। প্রিয় লিসেনার্স, আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নিরল আহমেদ রোমান। তিনি বর্তমানে ঢাকার নবাবগঞ্জে থাকেন। ঘটনাটি অনেক আগের একটি ঘটনা। এই ঘটনাটির সময়কাল 1925-30 এরকম সময়কাল হতে পারে, নির্দিষ্ট করে সালটা বলা যায়নি। এটা ব্রিটিশ পিরিয়ডের ঘটনা, এতটুকু নিশ্চিত। আর এই ঘটনাটি এই রোমান ভাই উনি ওনার দাদার কাছ থেকে শুনেছিলেন, আর ওনার দাদা ওনার বাবার কাছ থেকে শুনেছিলেন। তাহলে বুঝতে পারছেন কত আগের ঘটনা। আর ওনার দাদার বাবা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবে আমরা সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো বলছেন ইউসুফ আলী হাওলাদার, যিনি এই রোমান ভাইয়ের দাদার বাবা। আমি তখন 16 থেকে 17 বছরের একজন যুবক। আমার পড়ালেখার জন্য আমাকে আমার মামা বাড়ি রেখে আসে আমার বাবা মা। ওখানে বেশ ভালোই দিন যাচ্ছিল। আমার নতুন জায়গা, নতুন লোকজন, রাস্তাঘাট এগুলো ভালোই লাগে। আর যেহেতু মামার বাড়ি, ভালো লাগাটাই স্বাভাবিক। আমার লেখাপড়া বেশ ভালোই চলছিল। আস্তে আস্তে 1 মাস 2 মাস এভাবে যেতে যেতে 7টি বছর কেটে যায়। ওখানে আমার বেশ কিছু বন্ধু হয়ে যায়। লেখাপড়া করতে গিয়ে আমার ক্লাসমেট ছিল, একই সাথে খেলাধুলা করেছি, বড় হয়েছি, দীর্ঘ একটি সময় কাটিয়ে দিয়েছি। আমার বন্ধুদের মধ্যে একজনের নাম ছিল রহমত আলী। একদিন সন্ধেবেলা আমাদের পাশের গ্রামে আগুন লেগে যায়, যার কারণে অনেক ঘর বাড়ি পুড়ে যায়। ওই রহমত আলীর বাড়ি ওই গ্রামেই ছিল। আগুনে পুড়ে যায় বহু ঘর, বহু মানুষ মারা যায়। ওই সময় তো বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না গ্রামে, যার কারণে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু খুব একটা ভালো ছিল না। যোগাযোগের মাধ্যম হিসাবে ছিল চিঠি, তারপরে খুব ইমার্জেন্সি হলে টেলিগ্রাম আসতো। মানুষ সাইকেলে করে বা হেঁটে হেঁটে তার গন্তব্যে যেত। ওই সময়ে ওই গ্রামে প্রচুর মারামারি খুনোখুনি হতো। বেশিরভাগ
ক্ষেত্রে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত থাকতো। জায়গা জমি নিয়ে ঝামেলা, এটা নিয়ে ঝামেলা, ওটা নিয়ে ঝামেলা, যার কারণে একজন আরেকজনকে দেখতে পারতো না। স্বাভাবিকভাবে গ্রামে এই বিষয়টি আমরা দেখতে অভ্যস্ত নই, কারণ গ্রামে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে। যদিও বা ঝগড়াঝাটি থাকতেই পারে, কিন্তু ওই গ্রামটি ছিল কিছুটা ব্যতিক্রম। সারাক্ষণ একটা অস্থিরতা ওই গ্রামে বিরাজ করত। কি কারণে আগুন লেগেছিল, কেউ শত্রুতা করে লাগিয়েছিল কিনা, এই বিষয়টি জানা যায়নি। কারণ এই আগুন এত দ্রুত বিভিন্ন বাড়িতে ছড়িয়ে পড়ে, এটি ছিল অকল্পনীয়। হয়তোবা কেউ শত্রুতা করে একই সাথে বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল, যার কারণে অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায়। আগুনের যে লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। গ্রামে কিন্তু এক বাড়ি থেকে আর এক বাড়ির দূরত্ব রয়েছে। এক বাড়ি থেকে আগুন ছড়িয়ে অন্য বাড়িতে লেগে যাওয়ার কিন্তু কথা নয়। তাহলে নিশ্চিতভাবে বলা যায় কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক বাড়িতে আগুন লাগিয়ে আর এক বাড়িতে গিয়েছে, তারপর আর এক বাড়িতে লাগিয়েছে, এমন কাজ হতে পারে, কিন্তু এটি জাস্ট সন্দেহ মাত্র, নিশ্চিতভাবে বলা যায় না। আগুন যখন জ্বলে উঠেছিল তখন এর বেশ খানিকক্ষণ পর আমার বন্ধু রহমতের কানে খবর যায়। সে বাজারে ছিল, বাজার থেকেই দৌড়ে চলে যায় তার বাড়ির দিকে। দূর থেকেই দেখে তার বাড়িতে আগুন লেগেছে। তার মানে আগুন যেই লাগাক না কেন, রহমতের বাড়িটাও বাদ যায়নি। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, শোনা যাচ্ছে হইচই আর হইচই। রহমত দূর থেকে দাঁড়িয়ে দেখে সবাই আগুন নিভাচ্ছে, কিন্তু কেউ তার বাড়িতে আগুন নেভানোর জন্য যাচ্ছে না। তার বাড়িতে পানি দেওয়ার মতো কেউ নেই। যেহেতু ওই গ্রামে একজন আরেকজনের সাথে ঝামেলা লিপ্ত ছিল, এই কারণে যে যার চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। আর একই সাথে একাধিক বাড়িতে আগুন লেগে যাওয়ার কারণে কে কার বাড়িতে যাবে, সাহায্য করবে আর পানি দেবে, এই জন্য নিজেরাই ব্যস্ত ছিল বেশি। রহমতের স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আর কয়েক মাস পরেই তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। এই কারণে তার হাঁটাচলা করতে খুব কষ্ট হতো। সে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিল, ওই সময় রহমত তো বাড়িতে ছিল না। হঠাৎ করে আগুন লেগে যাওয়ার কারণে সে পড়ে যায় বিপদে। চারদিক থেকে যখন আগুন তাকে গ্রাস করে ফেলে, তখন সে বাড়ির বাইরে যেতে পারছিল না। চিৎকার করে বলছিল, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। কিন্তু কেউ তার দিকে কিন্তু এগিয়ে যায়নি, কেউ যায়নি তার বাড়ির আগুন নেভাতে। রহমত দূর থেকে শুনছিল তার স্ত্রীর চিৎকার, কিন্তু যেতে যেতেই সব শেষ হয়ে যায়। তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। রহমতের মনে প্রচণ্ড দুঃখ অনুভূত হয়। তার স্ত্রীর মৃত্যু, সেই সাথে তার অনাগত সন্তানের মৃত্যু। কেউ এগিয়ে এলো না, কেউ তার বাড়ির আগুন নেভানোর জন্য এক ফোঁটা পানিও আনলো না, কেউ চেষ্টাও করলো না। এ কেমন বিচার হলো, এ কেমন মানবতা হলো? এসব চিন্তা করে রহমত প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওঠে। কিন্তু সে বুঝতে পারে যে প্রতিশোধ নিয়ে এখন কোনো লাভ নেই। এই কারণে লাভ নেই, সে প্রতিশোধ নিতে গিয়ে হয়তোবা বড়জোর একজনকে ক্ষতি করতে পারবে। কিন্তু যে গ্রামের মানুষ এইভাবে একজন আরেকজনের বাড়িতে আগুন লাগায়, একজন আরেকজনের বিপদে এগিয়ে আসে না, সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে থাকে, সেই গ্রামের মানুষদের আর বাঁচার অধিকার নেই। যে গ্রামের মানুষ আমার স্ত্রীকে বাঁচালো না, এই গ্রামের মানুষদের আসলেই বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। প্রতিশোধ নিতে হবে। আমার স্ত্রী এভাবে চিৎকার করলো, কারো কানে গেল না, কেন এগিয়ে এলো না? এসব চিন্তা করতে করতে তার স্বাভাবিক যেই চেতনা, এই চেতনা থেকে বের হয়ে আসে। সে চিন্তা করে সে আর এই গ্রামে থাকবে না। তার যত সহায় সম্পত্তি ছিল, এগুলো সিংহভাগ অংশ সে বিক্রি করবে, কিছু অংশ রেখে দেবে, কারণ সে আবার ফেরত আসবে।
সে আসবে প্রতিশোধ নিতে। সে চিন্তা মতো তার সম্পত্তির বেশ একটা অংশ একজনের কাছে বিক্রি করে দেয়। টাকা নিয়ে সে চলে যায় ভারতের কোনো একটা জায়গায়। সেখানে গিয়ে বিষ্ণু যশ নামে একজন তান্ত্রিকের সন্ধান পায়। এই বিষ্ণু যশ ছিলেন বিশাল বড় একজন তান্ত্রিক, অনেক ক্ষমতার অধিকারী। তো এই রহমত মিয়া তার সমস্ত যে টাকাগুলো নিয়ে সেখানে গিয়েছিল, সেখানে গিয়ে আশ্রয় নেন ওই বিষ্ণু যশ নামে তান্ত্রিকের কাছে এবং তার কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য অনুরোধ জানান। এখন বিষ্ণু যশ তান্ত্রিক বলে যে, রহমত, তুমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আমি না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান। আমি সম্পূর্ণ ভিন্ন ধর্ম পালন করি, আমার নিজের মতো করে পালন করি। সুতরাং তুমি যদি আমার এই তন্ত্রবিদ্যা শিখতে চাও, তাহলে তোমাকে ধর্ম ত্যাগ করে আমার ধর্মে দীক্ষিত হতে হবে। শুধু তুমি না, অন্য যে কেউ যদি আসে তাকেও তার ধর্ম ত্যাগ করে আমার ধর্মে দীক্ষিত হবে। না হলে আমি এটা শেখাতে পারবো না, কারণ আমার রিচুয়ালগুলো, আমার তন্ত্রমন্ত্রগুলো, আমার পূজাগুলো অন্য কোনো ধর্মের সাথে মিলবে না। এই জন্য তোমাকে এক নতুন ধর্মে দীক্ষিত হতেই হবে, তা না হলে তুমি আমার কাছে এই কোনো কিছু শিক্ষা পাবে না। আমি তোমাকে শিক্ষা দিতে পারবো না, দিলেও কোনো কাজ হবে না। প্রতিশোধের নেশায় রহমত এক মুহূর্ত দ্বিধাবোধ করলেন না। তিনি ধর্ম ত্যাগ করলেন, ওখানে নতুন এক ধর্মের অনুসারী হন, যেটা না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান। এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা সংস্কৃতি ছিল, যেটা ওই বিষ্ণু যশ নামের তান্ত্রিক চালু করেছিলেন। যেহেতু উনি ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করতেন, ওনারও বেশ কিছু অনুসারী ছিল, এই জন্য ওনারা ওনাদের মতো করে এক ধরনের ব্যবস্থা চালু করেছিলেন। আমরা যেমন জন্মের পর একটা নির্দিষ্ট সময়ে মুসলিমরা আকিকা দেই, তেমনি হিন্দুরাও কিন্তু একটা নির্দিষ্ট অনুষ্ঠান করে যেখানে সন্তানের নাম রাখা হয়। আর এই রহমতের ধর্মত্যাগ এবং নতুন নাম রাখা নিয়ে একটি রিচুয়াল করে তার নাম রাখা হয় শিষ্য রুদ্রতান্ত্রিক, যেখানে 7টি মোরগ বলি দেওয়া হয়েছিল। এই রহমত ভারতে আর একটা বিয়ে করলো, ওখানে তার 2 বছর একটি সন্তানও হলো। তিনি এই বিষ্ণু যশ তান্ত্রিকের কাছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু শিখলেন, বিশেষ করে পিশাচকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় সেই জাদু। একটা সময় যখন তার মনে হলো এখন সে গ্রামে ফিরে গিয়ে তার সেই প্রতিশোধের নেশা দমাতে পারবেন, তখন তার বউকে সাথে নিয়ে আর তার ছেলেকে নিয়ে আবার গ্রামে ফেরত আসে। যখন এই গ্রামে উনি ফেরত আসেন, তখন স্বাভাবিকভাবে আবার সেই পুরনো কথাগুলো আরো বেশি করে মনে পড়ে যেতে থাকে। প্রতিশোধের নেশা তো ছিলই, কিন্তু গ্রামে ঢোকার পর বারবার মনে হচ্ছিল তার স্ত্রীর চিৎকার তার কানে ভেসে আসছে। এই গ্রামটি মাদারীপুরের একটি গ্রাম ছিল। তিনি গভীর রাতে সাধনার মাধ্যমে জানতে পারেন যে তার জাদুটি সফল করার জন্য তাকে কিছু কাজ করতে হবে। প্রথমে তাকে এমন একটি গর্ভবতী মহিলাকে খুঁজতে হবে যিনি তার পেটে গর্ভে যে সন্তান ছিল ওই সন্তান থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। তারপর 2 বছর একটি ছেলে সন্তান থাকতে হবে, আর আরো একটি ছেলে জোগাড় করতে হবে যার পৃথিবীতে কেউ নেই এবং যে ছেলেটি অমাবস্যার রাতে জন্মগ্রহণ করেছে। এই সব কিছু জোগাড় করতে তার অনুগত কিছু খারাপ জিনেরা সাহায্য করেছিল তথ্য দিয়ে
এবং এইগুলো খুঁজে বের করতে 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 দীর্ঘ সময় লেগে যায়। দীর্ঘ সময় বলতে 1 বছর বা তারও কিছু বেশি সময় লেগে যায়, কারণ সব কিছু তো মেলে না, একটা মেলে তো আর একটা মেলে না। আর এভাবেই সময়টা লেগে গিয়েছিল। আগুন লাগার পর 4 বছরেরও বেশি সময় কেটে যায়। সেই রুদ্রতান্ত্রিক মানে রহমত কোনো এক কালো অমাবস্যার রাত্রে আসন বসায়। সেখানে 3 শ্রেণীর 3 জন জিন আসে। এর মধ্যে একজন ছিল হিন্দু ও পুরুষ জিন, আর একজন ছিল মহিলা জিন, আর শেষের জিনটি খুবই ভয়ঙ্কর। সেই জিনটি নারীও ছিল না, পুরুষও ছিল না, অদ্ভুত এক জিন ছিল, অত্যন্ত শক্তিশালী এক জিন সেটি। ওই হিন্দু পুরুষ জিনটি রুদ্রতান্ত্রিকের কাছে বলে যে সেই গর্ভবতী মহিলা যে আত্মহত্যা করেছিল পেটে সন্তান রেখে, তাকে দিতে হবে, মানে সেই মহিলার লাশকে ওই জিনকে দিতে হবে। আর ওই মহিলা জিনটি রুদ্রতান্ত্রিকের কাছে অমাবস্যা রাতে জন্মগ্রহণ করা এতিম ছেলেটিকে চায়। এটিও তো তথ্য সংগ্রহ করে রেখেছিল যে কোথায় পাওয়া যাবে, কার বাড়িতে এটা আছে, বা এই ছেলেটি কোথায় থাকে। আর ওই যে জিনটি, যে পুরুষও না আবার মহিলাও না, এই জিনটি সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস চেয়ে বসে। কথা ছিল 2 বছর একটা ছেলে লাগবে, কিন্তু সেই ছেলেটা কে হবে? ওই জিনটি বলে বসে, রুদ্রতান্ত্রিক, তোমার কাছে অন্যের ছেলে আমি চাই না, তোমার নিজের ছেলেকেই দিতে হবে, এবং শুধু দিলে হবে না, সেই ছেলেকে জীবন্ত অবস্থায় শরীরের চামড়া খুলে তারপর দিতে হবে। তোমার ছেলে অনেক চিৎকার করবে, কিন্তু সেদিকে তোমার পিতৃতুল্য মন গলানো যাবে না। আর এই যে তুমি যে ত্যাগ স্বীকার করছো, তোমার সন্তানের চিৎকার তোমার কানে না ঢুকে তুমি আমাকে খুশি করার চেষ্টা করছো, তোমার জন্য আমি কাজ করে দিব, তুমি যেটা বলবা আমি সেটাই করব। কিন্তু এই শর্ত না মানলে, অন্য কারো বাচ্চা আমার কাছে এনে দিয়ে এই পদ্ধতিতে তুমি যদি আমার সামনে বলি দাও, তাহলে আমি মানব না, তোমার সন্তানকেই দিতে হবে। এই কথা শুনে এই রুদ্রতান্ত্রিক মানে এই রহমত চিন্তায় পড়ে গেল। সে কি কথা, আমার সন্তানকে দিতে হবে, কিন্তু এটা আমি কিভাবে করব, আমার স্ত্রীকেই বা কি বুঝাবো? এরকম চিন্তা করতে থাকলো। আর ওদিকে ওই 3 জিন এই রুদ্রতান্ত্রিক মানে রহমতকে বলে দিল, এই শর্ত যদি না মানো তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। এখানে বলে রাখা ভালো, এই 3 জনই ছিল তাদের সম্প্রদায়ের সর্দার এবং সর্দারনী জিন। তারা যেমন শক্তিশালী, আর তাদের খুশির চাওয়াটাও সেই রকমই মর্মান্তিক। যাই হোক, রুদ্রতান্ত্রিক তাদের মনের বাসনা পূরণ করেন। যদিও বা কিভাবে তার ছেলেকে এইভাবে নির্মমভাবে উনি নিজের হাতে হত্যা করেছিলেন, এই বিষয়টি বলাটা অত্যন্ত মুশকিল। আর কিভাবে ওই 2টা জিনকে তাদের চাওয়া অনুযায়ী সেই বিষয়গুলি এনে দিয়েছিলেন, এই বিষয়গুলো জানা যায় না। শুধু এতটুকুই জানা যায় যে রুদ্রতান্ত্রিক এই কাজটি করেছিলেন। তারপর থেকে শুরু হয়ে যায় আসল ঘটনা। শুরু হয়ে যায় ভয়ঙ্কর পিশাচের তাণ্ডব। সপ্তাহখানেকের মধ্যে ওই গ্রামের বেশ কিছু মানুষ মারা যেতে থাকে, অনেক শিশুরাও মারা গেল। আর যারাই মারা যেত তাদের লাশ দেখে সকলেই ভয় পেত। ভয়ে কাতরাতে কাতরাতে কেউ আবার নিজেই অজ্ঞান হয়ে যেত। খুব বিভৎস অবস্থা। গ্রামে প্রথম যে লোকটি মারা যায় তার একটি চোখ উপড়ে ফেলা হয়, আরও একটি চোখ
সেটা অবশিষ্ট থাকে, ওটি ভালো থাকে, কিন্তু ওই ব্যক্তির হৃৎপিণ্ড পাওয়া যায় না। আর যে চোখটি অবশিষ্ট ছিল সেই চোখে ভয়ঙ্কর ভয়ের ছাপ ছিল, চোখটি তাকিয়েছিল, কিন্তু কি দেখেছে সে তো আর বলতে পারবে না, সে তো মারা গিয়েছিল। এইভাবে লাশ পাওয়া যায়। কি সমস্যা হচ্ছিল কেউ জানে না। এরই মধ্যে একজন লোক তার আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। তো গ্রামে ঢোকার পথে রাস্তার বাম পাশে একটি ছোট্ট কালভার্টের মতো ছিল ওই সময়ের, আর রাস্তার ডান পাশে একটি শিমুল তুলা গাছ আছে। লোকটি যখন এই গ্রামে ঢোকার সময় এই গাছের নিচ দিয়ে যাবে, তখন উনি দূর থেকে খেয়াল করে দেখলো তুলা গাছের উপর একটি মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তার দিকে বড় বড় চোখ করে তাকালো, আর তার চুল এতটাই বড় যে পুরো গাছটাকে ওই চুল দিয়ে ঢেকে রেখেছে। লোকটি খেয়াল করলো মহিলা বা যাই হোক না কেন, এটি খুবই ভয়ানক একটা জিনিস। এটি দেখে ওই লোকটি পেছন দিকে দৌড় দেবে, এমন সময় কেউ তাকে সজোরে এক থাপ্পড় মারে। থাপ্পড় মারার সাথে সাথে ওই ব্যক্তি সেন্সলেস হয়ে যায়। আর ওইদিকে ওই লোকের আত্মীয় স্বজনরা তার জন্য অপেক্ষা করতে করতে তাদের চোখে ঘুম চলে এসেছে, এমন একটা ভাব। কারণ ওই লোকটি আসার আগে টেলিগ্রাম করেছিল যে সে কবে আসবে, কখন আসবে। এই জন্যই মূলত ওই আত্মীয় স্বজনরা জানতে পেরেছিল। এদিকে তার দেরি দেখে ওই ঘরে যারা পুরুষ লোক ছিল তারা সিদ্ধান্ত নেয় যে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে হবে যে সে কত দূর এসেছে বা তাকে পাওয়া যায় কিনা। কিন্তু যাবার আগেই তাদের ওই ব্রিজ আর গাছের কথা মনে পড়ে যায়, যেটা গ্রামে ঢোকার প্রথমেই পড়ে। আর তারা তো ব্যাপারটা কিছুটা আঁচ করতে পারে যে এমনিতেই বেশ কিছু সমস্যা গ্রামে চলছে, তার আবার কোনো বিপদ হলো না তো। এই কারণে তারা আরো কয়েকজন লোক জোগাড় করে তাদের সাথে ওই ব্রিজ আর গাছের দিকে চলে আসে। তারা যেটা দেখে ওটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা দেখে ওই লোকটিকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার একটি চোখ বেয়ে রক্ত পড়ছে। সবাই বিষয়টা বুঝতে পারল, আর বুঝতে পেরে বারবার তাকে চেষ্টা করছিল যে আসলে সে জীবিত আছে কি না এটা বোঝার জন্য। বুঝতে পারে যে না, সে জীবিত আছে, কিন্তু অবস্থা ভালো না। তখন কি করবে ওই অবস্থায়? গ্রামে তো ওই সময় এরকম হসপিটাল ছিল না, হসপিটাল ছিল আরো অনেক দূরে। যেহেতু গেস্ট মানুষ, অতিথি, তাকে তো এরকম বিপদে ফেলে রাখা যায় না। ওই অবস্থাতেই গ্রামের লোকজন বাঁশের একটি মাচা তৈরি করে তাকে কাছাকাছি কোনো একটি স্বাস্থ্য কেন্দ্রে, ওই সময় যেই ধরনের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেই ধরনের ক্লিনিক বা এই টাইপের কোনো জিনিস ছিল সেই দিকে নিয়ে যাওয়া হয়। ঘন্টা দুয়েকের পর লোকটির জ্ঞান ফেরে। উপস্থিত সবাইকে সেই ঘটনা খুলে বলে যে সে কি দেখেছে, এবং সে বলতে বলতে আবার সেন্সলেস হয়ে পড়ে। ওই সময় ডাক্তার দেখে তাকে, তার প্রচন্ড জ্বর ছিল ওই সময়টাতে। ডাক্তার তাকে দেখে বলে যে এই ব্যক্তির বুকের দুই পাশের হাড়গুলো এমন ভাবে ভেঙেছে মনে হচ্ছে তার বুকের উপরে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ওই সময় তো এত এক্সরে বা এই টাইপের ইকুইপমেন্টস গুলো ছিল না, বহু আগের ব্যাপার, সেই ব্রিটিশ পিরিয়ডের সময়কার। যাই হোক, দুর্ভাগ্যবশত ওই লোকটি ওই রাতেই মারা যায়। তার পরিবারের সদস্যরাও এই খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু সে মৃত্যুবরণ করার আগেই কি দেখেছিল সেটি বলেছিল। এটি ছিল মূলত মারা যাওয়ার আগে কোনো ব্যক্তির বলে যাওয়া প্রথম একটি ব্যাপার। এর আগে যারা মারা গিয়েছে তারা কিন্তু কিছুই বলে যেতে পারেনি। তখনই গ্রামবাসীর মনে চিন্তা দাগ কাটে যে কে মারছে, কি হচ্ছে এগুলো। আসলেই এটা তো কোনো মানুষের কাজ না। আর এরপর থেকেও কিন্তু আরো লোক মরতে থাকে। অন্য ব্যক্তিদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে তাদের চোখ একটা না থাকার সাথে সাথে হৃৎপিণ্ডটাও ছিল না। ভয়ে গ্রামের মানুষজন গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। ঘটনা আরো তীব্রতর হয় যখন দেখা যায় যে এই গ্রামের লোকজন অন্য কোনো গ্রামে গেছে, সেই গ্রামেও এই সমস্যা শুরু হয়েছে। তখন অন্য গ্রামের লোকজন ভয়ে এই গ্রামের লোকদেরকে আশ্রয় দিতে চাচ্ছিল না।
আশ্রয় দিলেই তো সেই গ্রামেও এই তাণ্ডব শুরু হবে। এই চিন্তা করে তারা যখন ওই গ্রামের লোকজনদেরকে আশ্রয় দিচ্ছিল না, কাছের আত্মীয় স্বজনদেরকেও দূর দূর করে সরিয়ে দিচ্ছিল, তখন এই গ্রামের লোকজন পরে মহা মুসিবতে। এখন তারা কোথায় যাবে? কিন্তু এটা সমাধান কি, কিভাবে এটা সলিউশন করা যায়, এটা নিয়ে তারা ভাবতে শুরু করে। বেশ ভাবনা চিন্তা এবং খোঁজাখুঁজি করার পর ওই সময় একজন বড় কবিরাজের সন্ধান পাওয়া যায়। সেখানে সমস্যার কথা তারা বলে, এর সমাধান চায়। কবিরাজ সব শুনে বলে যে এটা তার পক্ষে করা সম্ভব না, কারণ হচ্ছে যে এই কাজটি করেছে তার ক্ষমতার জ্ঞান সীমাহীন, এটি সাধারণ কোনো কাজ নয়। কিন্তু গ্রামের লোকজন কান্নাকাটি করে ওই কবিরাজের কাছে, বারবার তার কাছে সাহায্য চায়। অনেক বুঝিয়ে বলার পর কবিরাজ তার নিজের কিছু রিচুয়ালের মাধ্যমে সে জানতে পারে যে এই তান্ত্রিক ভারত থেকে বিদ্যা শিখে এসেছে। আর ওই কবিরাজ তার পালিত জিনদের মাধ্যমে ভারতে সেই বিষ্ণুযশ তান্ত্রিকের ঠিকানা পায়। এই বিষ্ণুযশ তান্ত্রিকই এই রহমত আলী বা এই রুদ্র তান্ত্রিকের গুরু ছিল। এটা আমরা ঘটনার শুরুতে বলেছি প্রিয় লিসেনার্স। যাই হোক, কবিরাজ তার জিনদের মাধ্যমে ভারতে সেই তান্ত্রিককে জানায় যে তার শিষ্য ভয়ঙ্কর কালো জাদু করে গ্রামের মানুষকে হত্যা শুরু করেছে। 11 দিন পর ভারত থেকে সেই বিষ্ণুযশ তান্ত্রিক গুরু এই কবিরাজের বাড়িতে আসেন, কারণ জিনদের মাধ্যমেই মূলত খবর পাঠানো হয়েছিল। তিনি গ্রামবাসীর সব কথা শোনেন, শোনার পর খুব চিন্তায় পড়ে যান। তো যাই হোক, উনি গ্রামবাসীদেরকে বলেন, তোমরা তোমাদের কারণে, তোমাদের শত্রুতার কারণেই আজকে তোমাদের এই অবস্থা। তোমরা একজন আরেকজনের উপর জুলুম করেছ, কেউ কারো সাহায্য করতে না, এই কারণেই আজকে এমন পরিণতি দেখতে হচ্ছে। তোমরা যদি ভালো থাকতা তাহলে এভাবে আগুন লাগার ঘটনাও ঘটতো না, একজন আরেকজনের বিপদে এগিয়ে যেতে, আর এই রহমত তথা রুদ্রতান্ত্রিকের স্ত্রীও মারা যেত না। আর ওর মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে, এটা কিভাবে আমি নেভাবো? তোমরা কেন তার স্ত্রীকে বাঁচাতে পারলে না? সে তো সন্তান সম্ভবা ছিল। তার এই ক্রোধ তো যৌক্তিক, কিন্তু সে মানুষকে মারছে, এটা যৌক্তিক নয়। এখন এই রুদ্র যে জাদুটি করেছে, এই জাদুটা অনেক শক্তিশালী একটি জাদু। এই জাদু করার জন্য তাকে 1500 বছর বয়সী একটি শয়তান জিনকে এই গ্রামে চালান করতে হয়েছে। সেই সাথে রয়েছে আরো 2 জন ভয়ঙ্কর জিন। আর এই কাজটি করতে গিয়ে তার নিজের সন্তানকে পর্যন্ত বলি দিতে হয়েছে নৃশংসভাবে। আর এর মধ্যে যে শক্তিশালী জিনটি, যে পুরুষও না আবার মহিলাও না, আর এর কোনো ধর্ম বা গোত্রও নেই, সে অন্যান্য জিনদের থেকে আলাদা। এ একটা ভিন্ন সম্প্রদায়ের জিন। অল্প কিছু জিন নিয়ে তার একটা ছোট্ট গোত্র রয়েছে, কিন্তু জিনদের অন্যান্য গোত্র বা বর্ণর সাথে তার মিল না থাকার কারণে তার উপর নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। আর ওর অনুগত যারা আছে বা ও নিজেও পুরুষও না এবং মহিলা না হওয়ার কারণে সে নারী পুরুষ কারোর উপরই রহম করে না, যে সবাইকে হত্যা করে। আর অন্য যে 2 পিশাচ আছে, এটাও অত্যন্ত শক্তিশালী। এগুলো বলার পর এই রুদ্রতান্ত্রিককে আটকানোর জন্য ওই বিষ্ণুযশ তান্ত্রিক 7 দিনের সময় চাইল। আর তিনি গ্রামবাসীকে বললেন, এই 7 দিনে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে সন্ধ্যার আগে যে যার ঘরে ঢুকে যাবা। সন্ধ্যার পর কোনো মতেই যাই হয়ে যাক না কেন ঘর থেকে বের হবা না। এই বলে তান্ত্রিক গুরু ওই দিনের মতো বিদায় নেন। 7 দিন পর এই তান্ত্রিক গুরু সবাইকে ডেকে রুদ্রতান্ত্রিকের লাশ দেখায় এবং বলে, রুদ্র তার ভুল বুঝতে পেরেছে। আমি তাকে বলেছি এগুলো বন্ধ করতে। আমি আরো বলেছি এই ঘটনার পর থেকে অনেক মানুষ মারা গেছে, এইসব ছেড়ে দাও, বন্ধ করো এই জাদু। রুদ্র কোনোভাবে মানতে চায় না, কিন্তু আমি তাকে বাধ্য করেছি, যেহেতু আমি তার গুরু। এই জাদু নষ্ট করার জন্য আমি আমার মতো চেষ্টা চালিয়ে গিয়েছি, কিন্তু পারিনি।
একসময় রুদ্র আমাকে বলে, গুরুজি, এই জাদু নষ্ট করতে হলে আমার জীবন দিয়েই নষ্ট করতে হবে, তা না হলে হবে না। কারণ ওই 3 পিশাচের সাথে আমার এই চুক্তিটা হয়েছে যে এই জাদু যখন নষ্ট হবে বা জাদু তখনই এটা শেষ হয়ে যাবে, এই তাণ্ডব বন্ধ হবে যখন আমি মারা যাব, তার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। এখন আমি কি করব? আপনি যা বলবেন আমি তাই শুনব। তখন এই বিষ্ণু যশতান্ত্রিক সে তাকে বলে, তুমি ওই 3 পিশাচের সাথে কথা বলো, দেখো ওরা কি বলে, ওদেরকে এগুলো বন্ধ করতে বলো। কারণ তোমার যা করানো দরকার ছিল তা তো পূরণ হয়ে গেছে, আর কত? এখন এসব বন্ধ করো, এই মৃত্যুর খেলা বন্ধ করতে হবে। এটা বলার পর ওই রুদ্রতান্ত্রিক ওই 3 পিশাচকে ডাকে, ওই 3 পিশাচকে বলে যে আমার কাজ শেষ, তোমরা তোমাদের এই তাণ্ডব লীলা বন্ধ করো। কিন্তু ওই 3 পিশাচ এই তাণ্ডব লীলা বন্ধ করতে অস্বীকৃতি জানায়, বলে যে তুমি যেই বলি দিয়েছ, এই বলির যেই কারণে আমরা যে শক্তিশালী হয়েছি, আমাদের শক্তি আরো বাড়াতে আমাদের আরো লাশ চাই। যখন রুদ্রতান্ত্রিক তাদেরকে বারবার অনুরোধ করতে থাকে, এক পর্যায়ে তারা 3 জন মিলে রুদ্রতান্ত্রিকের শরীর ছিঁড়ে 3 টুকরো করে ফেলে এবং ওই 3টি পিশাচ ওইখান থেকে চলে যায়। এরপর ওই তান্ত্রিক গুরু উনি ওনার মতো করে ওই গ্রামের ওই পিশাচদের তাণ্ডব বন্ধ করে দেন। এরপরই এই ঘটনার সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি অনেক আগের ঘটনা। আমি ঠিক যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম এভাবেই রোমান ভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছিলেন। আমি আমার মতো করে কিছুটা বলার চেষ্টা করেছি, কারণ এখানে অনেক ভায়োলেন্স ছিল, কিভাবে বিভিন্ন মানুষদেরকে হত্যা করা হয়েছে আমি সেই বর্ণনা দিলাম না, কারণ এই বর্ণনাগুলো আসলে আমাদের মধ্যে অনেক সময়ই প্রতিশোধের নেশা জাগ্রত করতে পারে, যার কারণে আমি বিষয়টি অ্যাভয়েড করে গিয়েছি। প্রিয় লিসেনার্স, আফ্রিকাতে এই ধরনের মারাত্মক কিছু ব্ল্যাক ম্যাজিক রয়েছে। আমরা সেই ব্ল্যাক ম্যাজিকগুলো কল্পনাই করতে পারি না। সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো শুনলে আমাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হতে পারে যে এটা কি আসলেই সত্য। হ্যাঁ, আফ্রিকার একদম প্রত্যন্ত অঞ্চলে আর আমাজন বনাঞ্চলে যে সমস্ত উপজাতি সম্প্রদায় রয়েছে এদের মধ্যেও অনেক অনেক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক চালু আছে, যেগুলো রূপকথার গল্পেই পাওয়া যায়। সেখান থেকে তো আমরা অল্প কিছুই আপনাদের সামনে উপস্থাপন করেছি, বিশেষ করে ওই তুলনায়। প্রিয় লিসেনার্স, এমন আরও অনেক ঘটনা আসে, কিন্তু আমি বারবার বলেছি যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমি বরাবরই প্রচার করতে কিছুটা অস্বস্তি বোধ করি, কারণ ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারাও এই প্রতিশোধের নেশায় যদি উন্মত্ত হয়ে যান, আপনারা যদি ওই কবিরাজদের কাছে গিয়ে আপনাদের শত্রুদেরকে দমন করার জন্য বিভিন্ন পদ্ধতি শুরু করে দেন, তখন কি হবে? আমি এই ঘটনাগুলো বলার সাথে সাথে এটাও বলে দেই, নিজের প্রতিশোধের নেশা বাস্তবায়ন করার জন্য পরকালকে হারায়েন না। পৃথিবীতে হয়তো প্রতিশোধের নেশা বাস্তবায়ন করা সম্ভব হলেও হতে পারে, কিন্তু পরকালে তো আর কিছুই থাকবে না। পরকালে কি হবে? এখন আমি যদি চিন্তা করি, আমি নিজে তো আর জাদুর মন্ত্র উচ্চারণ করছি না, আরেকজন করছে, যা হওয়ার তাই তার হবে, কিন্তু আমি তো তাকে দিয়ে করাচ্ছি, তারও যেই গুনাহ হচ্ছে আমারও সে একই গুনাহ হচ্ছে, তার যে পাপ হচ্ছে আমারও সেই পাপ হচ্ছে। সুতরাং আমি কি আমার ধর্মের উপরে আর অটল থাকতে পারছি? আমি তো আমার ধর্ম থেকে খারিজ হয়ে গেলাম। এরপরে কি হবে? এই জিনিসগুলোর জন্য আমরা একবার ভাবি প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকি। আর আমরা ব্ল্যাক ম্যাজিক বলতে খালি চিন্তা করি যে কোনো কিছু বলি দেয়া, এটা করা সেটা করা। এছাড়াও কোরআনের আয়াত তাবিজে লিখেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কোরআনের আয়াত দিয়ে একটা তাবিজ লিখে দিলে আমরা মনে করি যে এই জিনিসটা আমাদের জন্য অনেক উপকারী।
কোরআনের আয়াত যেভাবে লেখা হচ্ছে, কোন পদ্ধতিতে লেখা হচ্ছে, এটা আমরা অনেকে জানি না। আবার দেখা যাচ্ছে কোরআনের আয়াতটা ঠিকই লেখা হচ্ছে, এর আশেপাশে বিভিন্ন নকশা জুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটাও বুঝতে সক্ষম হচ্ছি না। যিনি করছেন উনি জানেন। আর এটাই যে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, এটা কিন্তু সাধারণ মানুষরা বুঝতে পারে না। এভাবে আমরা নিজেদের অজান্তেই নিজেদের ভালোর জন্য ব্ল্যাক ম্যাজিক করছি আর আমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা নিজেরাও জানি না, আমরা বহু আগেই কাফের হয়ে গেছি, আমরা ইমানদার নই। যতই নামাজ পড়ি আমরা ইমানদার নই। নিজেদের ভুলের কারণেই আমরা ধর্ম থেকে খারিজ হয়ে গিয়েছি। প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে যদি কেউ এই কাজ করে থাকেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর যদি কারোর উপর এই ধরনের কোনো জিনিস আমরা প্রয়োগ করে থাকি, তাহলে সেটি নিজ দায়িত্বে কাটিয়ে ফেলতে হবে। এই দায়িত্ব যারা এই কাজ করেছেন, এই অপকর্ম, তাদের উপরই বর্তায় এবং আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এই কাজ আমরা করব না, একদম খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। প্রিয় লিসেনার্স, যারা এই প্রতিশোধের নেশায় একবার মেতে উঠবেন, তাদের পরিণতি কি হবে, এটা তো আমরা রুদ্রতান্ত্রিকের জীবন দিয়ে আমরা দেখলাম, তাই না? সে কিন্তু নিজের জীবন দিয়েও শেষ করতে পারেনি। পরে ওই গুরুদেবের হস্তক্ষেপে ওই 3 তান্ত্রিক চলে গিয়েছে। সেও পারত না যদি না ওই 3 পিশাচ রুদ্রতান্ত্রিককে না মারত। খুব কঠিন একটি ব্যাপার ছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ রোমান ভাই, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, ইতোমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, তাদেরকে আবারও সাধুবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা কিন্তু সদস্য হতে ভুলবেন না। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। আর আপনারা ঘটনা পাঠাতে পারবেন লিখে অথবা রেকর্ড করে, যে কোনোভাবে। শুধু afnandahourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল ব্যতীত আমরা অন্য কোনোভাবে আপাতত ঘটনা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। আর অমীমাংসিত রহস্য এপিসোড শুধু যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য। সেখানে কোনো ভৌতিক বিষয় থাকে না, শুধু থাকে পৃথিবীর আনাচে কানাচে ঘটে যাওয়া অমীমাংসিত কিছু রহস্য নিয়ে আলোচনা। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।